আপনাদের সাথে কখনো এমন হয়েছে কি? আপনি পিসিবি ডিজাইন করছেন কিন্তু কোনো কারণ ছাড়াই শর্ট সার্কিট হয়ে যাচ্ছে অথবা পিসিবি বোর্ডে অতিরিক্ত গরম হয়ে পুড়ে যাচ্ছে। কিন্তু আপনি জানেন যে আপনার যে সার্কিট তৈরি করেছেন, আপনার পিসিবি ডিজাইন করেছেন সেখানে কোনো ভুল নেই। তারপরে এরকম অসংখ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাদের এবারের ভিডিওর টপিক হচ্ছে পিসিবি ডিজাইনের সময় আপনাকে কি রুলস ফলো করতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সহজ ভাষায়। রুলস শুনে ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ আমি বই পুস্তকের ভাষায় এই সমস্ত রুলস শেখাবো না। সরাসরি প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আমাদের এই সিরিজের প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ভিডিওতে গুরুত্বপূর্ণ রেফারেন্স শেয়ার করা হচ্ছে। তাই আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। তবে অবশ্যই এই ভিডিওটা আগে দেখে শেষ করেন। এরপর আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যারা একেবারেই পিসিবি ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানেন না, সেখান থেকে শুরু করে একেবারে প্রফেশনাল লেভেলের পিসিবি ডিজাইন যেন করতে পারেন, তার জন্য আমাদের এই টিউটোরিয়াল সৃষ্টি করা হয়েছে। যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন, আশা করছি যে সেই ভিডিওগুলো থেকে আপনাদের অনেক বেশি উপকার হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে ভিডিওর মূল টপিক সেটা শুরু করা যাক। www.altium.com. What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল প্রজেক্ট করা হয়েছে। স্যাম্পল প্রজেক্টটা হচ্ছে এটা, আপনি যে কোনো সার্কিট নিয়েও চাইলে প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই ক্ষেত্রে দেখেন, কিছু বিষয় বুঝতে হবে আপনাকে। আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন, সেই ডিজাইন সম্পর্কে আপনাকে পুরোপুরি ভালোভাবে জানতে হবে। মানে এখানে কি আছে, ধরেন এখানে একটা 2 পিন কানেক্টর আছে, এখানে এজ ব্রিজ রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়েছে, ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, 1K রেজিস্টর দিয়ে একটা এলইডি বাতি ব্যবহার করা হয়েছে, LM7812 রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে। তো এই কারণে আমি সবসময় বলি, বেসিক ইলেকট্রনিক্স ছাড়া আসলে পিসিবি ডিজাইন অসম্ভব। এরপরে দেখেন একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, এটাকে ফ্রি হুইল ডায়োডও বলা হয়ে থাকে। তো আমরা এটা রিলের আরআরইতে ব্যবহার করেছি, অর্থাৎ রিলের যে কয়েল আছে সেটা উল্টো করে ব্যবহার করেছে এই কয়েলের সাথে। রিলের কানেকশনটা এখানে করা হয়েছে। এখন দেখেন, এই যে পদগুলো গেছে, এই পদগুলোতে কিরকম এম্পিয়ার যেতে পারে, কিরকম ভোল্টেজ যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পিসিবি ডিজাইন করবেন, ওই যে প্রথমেই যেটা বললাম যে আপনি তো সবকিছু পারফেক্টলি করেছেন, আপনার সার্কিট ডায়াগ্রাম পারফেক্ট, আপনার পিসিবি ডিজাইন পারফেক্ট, কিন্তু আপনি যে ওয়্যারের থিকনেসটা দিয়েছেন, অর্থাৎ যে পুরুত্বটা, সেটা খুবই কম দিয়ে ফেলেছেন। যার ফলে কি হচ্ছে যে আপনার ওই পথ দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, আপনার যে পথে কারেন্ট যাবে সেই পথ কিন্তু মোটামুটি হিট হয়। আর আপনি কিন্তু একটা টেম্পারেচার রেফারেন্স ধরেই আমাদের এই ডিজাইন রুলসগুলোকে মেনটেন করতে হয়। সেখানে একটু পরে আসছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু সেই যে টেম্পারেচারটা, ধরেন আপনি খুব চিকন একটা লাইন দিলেন, সেটা দিয়ে আপনার 10 এম্পিয়ার যেতে হবে, তাহলে তো ভাই সেটা হিট হবে, পুড়ে যাবে, ন্যাচারাল বিষয়। এখন আপনি এটা জানেন না বলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আমরা কি ভাবছি যে আমাদের এই পথগুলো ক্লিয়ার ভাবে আমরা ড্র করে দিতে পারলেই, আমাদের সেই পথ দিয়ে কারেন্ট যেতে পারলেই হলো। বিষয়টা এরকম না। আপনাকে ভোল্টেজ, এম্পিয়ার, ওয়াট, এই বিষয়গুলিকে একটু ভালোভাবে বুঝতে হবে, বুঝে দেন কিন্তু ডিজাইনটা করতে হবে। ধরেন আমাদের এইখানে যদি আমরা ট্রান্সফরমার ব্যবহার করি, এইখানে ধরলাম আমরা 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। এই 12 ভোল্ট 1 এম্পিয়ারের ট্রান্সফরমার দিয়ে তো আমাদের 1 এম্পিয়ারে আসবে। এই কারণে আমরা কি 1 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করেছি, তার মানে আমাদের এটার আউটপুটে 1 এম্পিয়ার পাবো। তো 1 এম্পিয়ারের জন্য আমাদের
যে পুরুত্বটা সেটা কিরকম হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এটার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে একটা রেফারেন্স বই দিব। সেই বইটা থেকে আপনারা মোটামুটি একটা আনুমানিক ধারণা করতে পারেন যে কতটুকুর জন্য কতটুকু থিকনেস হবে। ওকে, তো এখন দেখেন এখানে ইনপুটে আসছে কত, ধরেন সাপোজ ট্রান্সফর্মার থেকে তো আর 12 ভোল্ট আসে না, আপনার 15 ভোল্টের মতো ধরলাম এক্সাম্পল যে এখানে আসছে। তো 15 ভোল্ট যদি এখানে আসে, আউটপুট আমরা পাচ্ছি 12 ভোল্ট। 12 ভোল্ট কি এলএমআইসি আমরা জানি 1 এম্পিয়ারে হয়ে থাকে। এখন এই 1 এম্পিয়ার দিয়ে আমরা কি করছি, যখন ধরেন ইলেকট্রিসিটি থাকলো তখন রিলেটা ট্রিগার হবে, এনসি থেকে এনওতে চলে আসবে। আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে আবার এটা এনসিটির সাথে কন্ট্যাক্টটা লেগে যাবে। ওকে, তো যখন ইলেকট্রিসিটি থাকবে একটা আমাদের লোড সাপোজ চলবে, আবার যখন চলে যাবে বন্ধ হয়ে যাবে। তো এরকম একটা কন্ডিশন আর কি এখানে করা হয়েছে আপনাদের বোঝানোর জন্য। তো এইখানটায় দেখেন আমরা 1 এম্পিয়ার দিয়ে তো এই রিলেকে ট্রিগার করছি। এখন ধরেন আমাদের এই যে রিলেটা এটা হচ্ছে 12 ভোল্টের, 10 এম্পিয়ার সাধারণত এসি 220 ভোল্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম নেওয়া যায়। তো আমরা ধরলাম 5 এম্পিয়ারই যাবে এসি লোড, কিন্তু এসি 220 ভোল্ট 5 এম্পিয়ারের কোন একটা লোড আমরা চালাবো। তো সেটার ক্ষেত্রে এটার যে পথগুলো, এই পথগুলো অবশ্যই আমাদের বেশ কিছুটা মোটা হতে হবে। তখন কি আমাদের এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে অবশ্যই মোটা করে টানতে হবে যাতে করে এই পর্যাপ্ত এম্পিয়ার নিতে পারে। তো যাই হোক আমরা আগে এটাকে টুলসে যাব, টুলস থেকে অ্যানোটেশন থেকে হচ্ছে অ্যানোটেট স্কেমেটিক কুইকলি এটা সিলেক্ট করে ইয়েস করে দেবো, অর্থাৎ লাল দাগগুলোকে ভ্যানিশ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস, এটাকে সেভ করে দিলাম। এরপরে হচ্ছে ডিজাইন অপশন আছে, তবে ডিজাইন অপশন আগে যাবেন না, আগে হচ্ছে প্রজেক্ট থেকে রাইট বাটন অ্যাড নিউ টু প্রজেক্ট, এখানে পিসিবি ফাইল নিবেন। আমাদের সামনে পিসিবি ফাইলটা ওপেন হবে, এই যে পিসিবি ফাইলটা ওপেন হয়ে গেছে, কন্ট্রোল প্লাস এস এবং সেভ, আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল। তো ফাইলটা সেভ হওয়ার পর প্রজেক্টটাকে সেভ করবেন এখান থেকে, চাইলে এটাকে সার্ভারে সেভ করতে পারেন, সেভ টু সার্ভার। ওকে, তো এই ফাইলটা আমাদের সেভ হয়ে গেলে আমরা আবার শিটে চলে আসবো, অর্থাৎ শিট 1-এ। এখান থেকে ডিজাইনে গেলে আপডেট পিসিবি ডকুমেন্টেশন pcb1.pcb doc এই অপশনটা আসবে, আদারওয়াইজ কিন্তু এই অপশনটা আপনি পাবেন না। ওকে, যে প্রক্রিয়াটা দেখানো হয়েছে এই প্রক্রিয়া আসতে হবে। এখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পর ভ্যালিডেট চেঞ্জেস, এরপর হচ্ছে এক্সিকিউট চেঞ্জেস, এখান থেকে ক্লোজ করে দিব। আমাদের কম্পোনেন্টগুলোকে আমরা প্লেস করে নিব। তবে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিমুলেটর এটা আসলে কিছুটা ঠিকঠাক হয় নাই, বিশেষ করে কানেক্টরগুলো। যাই হোক আমরা আগে এদেরকে অ্যাসেম্বলিটা করে নিই, আসলে গুছিয়ে নিই। তো এর আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে এদেরকে অ্যাসেম্বলি করতে হয় বা গুছিয়ে নিতে হয়। তো এই ভিডিওতে আমরা এই কারণে এই অংশটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে ট্র্যাক লাইন ড্র করা। তো এইখানটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই ট্র্যাক লাইন ড্রয়িং এর প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে পাওয়ার লাইন এবং গ্রাউন্ড লাইন, এই দুইটা জিনিস মোটা হবে, যতটুকু সম্ভব হয় আপনি মোটা করবেন, আবার এতটা মোটা না যে আপনার সার্কিটের স্পেসিং নষ্ট করে। ওকে, তো আমাদের এই যে অ্যাসেম্বলিটা করেছি আপনারা হয়তো আরো গুছিয়ে সুন্দরভাবে অ্যাসেম্বলি করবেন। সেই অ্যাসেম্বলি অনুযায়ী দেখবেন আপনার পাওয়ার এবং গ্রাউন্ড লাইনকে খুব সহজে কোথাও দিয়ে নিয়ে নেওয়া যায় কিনা, বা সবচেয়ে বেটার হয় যে আপনি পাওয়ার এবং গ্রাউন্ড এই দুইটাকে কমন করে সেপারেট করে মোটা করে লাইন টেনে নিতে পারেন। এটা তো সব ক্ষেত্রে সম্ভব না। ধরেন এই যে সার্কিটটা, এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমাদের এত গবেষণার দরকার নাই। আপনি হুটহাট একটা সার্কিট ডিজাইন করে ফেলবেন, দেখবেন আপনার সার্কিট কাজ করবে। কেননা এখানে ম্যাক্সিমাম কাজ হচ্ছে 1 এম্পিয়ার নিয়ে। আর হ্যাঁ, এসি লোডের ক্ষেত্রে হয়তো আপনি একটু মোটা লাইন আপনি যদি দিতে পারেন সেক্ষেত্রে বেটার হয়। এখন ধরেন এই লাইনগুলোই যদি হয় এরকম যে আপনার প্রত্যেকটা লাইন দিয়ে 5 এম্পিয়ার 6 এম্পিয়ার যেতে হবে, তাহলে কি করবেন? তো এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটা বই শেয়ার করছি। বই না ঠিক এটা আমারই কালেকশন করা। তো এখানে দেখেন পিসিবি রাউটিং কি, আর ট্র্যাকের যে উইথ অর্থাৎ প্রস্থটা এটা কিরকম হবে, ট্র্যাক দিয়ে যত বেশি কারেন্ট যাবে ট্র্যাক তত বেশি মোটা হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, ইন ট্র্যাক প্লাস হাই কারেন্ট ট্র্যাক হচ্ছে বার্ন ট্র্যাক। এই যে আমি যেটা বললাম না যে অনেক ক্ষেত্রে দেখবেন যে পিসিবি পুড়ে যায়, তো ওই যে ট্র্যাকের লাইনটা থাকে ওই দিক দিয়ে হাই কারেন্ট পাস হতে গেলে সেই ট্র্যাকটা বার্ন হয়ে যায়। তো এটা আপনাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো এটা অবশ্যই কালেকশনে রাখবেন। আরেকটা জিনিস দেখেন, কপারের থিকনেসকে প্রকাশ করা হয় ওজি,
ওজি দ্বারা প্রকাশ করা হয়। 1 ওজি ইকুয়াল 35 মাইক্রোমিটার। ওকে, তো এভাবে হচ্ছে আপনি হিসাবটা করতে পারেন। তো বিগিনার এন্ড হবি পিসিবি সাধারণত 1 ওজি কপার ব্যবহার করে, এটা ধরে আসলে হিসাব করবেন। আর এই যে দেখেন ইম্পর্টেন্ট যেটা, কারেন্টের এম্পিয়ার ট্র্যাকের যে উইথ হবে সেটা কত হবে। যদি 0.5 এম্পিয়ার পাস হয় তাহলে 0.3 হচ্ছে আপনার এক লাইন দিয়ে আপনার কারেন্ট পাস করতে পারবেন। যদি 1 এম্পিয়ারও হয় তাহলে 0.5 এইভাবে হচ্ছে আপনি কন্টিনিউয়াস বাড়াবেন এই রেশিওটা ধরে। এখন ধরেন বললেন যে ভাইয়া আমি 20 এম্পিয়ার কারেন্টের লাইন নিতে চাই, তাহলে অবভিয়াসলি 12 কিন্তু আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ট্র্যাক লাইনগুলো সম্ভব হলে ডাবল নেওয়ার, আর ডাবল না হলে যে সেফ এরিয়া হচ্ছে 20 থেকে 30% বেশি নেওয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে নর্মালি কেউ শেখাবে না, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই বলে না, যার ফলে আপনারা পিসিবি ডিজাইনের তো অনেকের কাছ থেকে শিখেন, পরবর্তীতে দেখা যাচ্ছে ওই পিসিবি গুলো বার্ন হয়ে যায়। ওকে, তো এই যে জিনিসটা দেখেন, ধরেন আমাদের এই সার্কিট হচ্ছে 1 এম্পিয়ার ম্যাক্সিমাম পাস হয়, আমি বলছিলাম যে 5 এম্পিয়ার, তাহলে এখানে হচ্ছে 3 দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করবো ডাবল নেওয়ার। ধরেন এখানে 1 এম্পিয়ারে 0.5 হয়, তো আমরা এখানে 1 দিয়ে করব। আর এখানে যেহেতু আমাদের 3 তো আমরা 5 বা 6 দিয়ে করবো। ওকে, তো ধরেন আমরা আবার যাই আমাদের সফটওয়্যারে। মেইন পাওয়ার লাইনটা কোথা থেকে এসছে, এই যে এইখান থেকে, তাই না? তো আমরা যদি জুম করি তাহলে আমরা এইখান থেকে গ্রাউন্ড লাইনগুলো দেখতে পাবো। এগুলো হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড, তার মানে এই পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন। এখন আমি যে টেকনিকটা দেখাবো এটা আসলে ম্যান্ডেটরি না, আপনার যদি মনে হয় যে এইভাবে করা যায় আপনি করতে পারেন, কিন্তু অসুবিধা নেই। কিন্তু আমি এটা জাস্ট একটা লাইন নিব এখান থেকে, এটা আমাদের গ্রাউন্ড লাইন। হ্যাঁ, তো আমরা টপ লেয়ার নিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন সব সময় বটম লেয়ারটা আগে নেওয়ার। বটম লেয়ার নিয়ে কাজ শেষ করে তারপরে যদি পসিবল হয় টপ লেয়ার নেবেন। তো আমরা এইখান থেকে এই লেয়ারটাকে ঘুরাবো। দেখবেন প্রফেশনালরা এভাবেই ডিজাইন করে, এই কারণে তাদের কাজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আমি এইটাকে এই বরাবর টেনে, দেখেন আমি এদিক দিয়ে পাস করে ঢুকতে পারছি যখন, তাহলে আমি এদিক দিয়ে পাস করে ঢুকবো। এরপর এটা দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন গ্রাউন্ড লাইন গেল। ও এখানে দেখেন এগুলো কিন্তু ফেজ নিউট্রাল আছে, এখানে কিন্তু আমাদের গ্রাউন্ড নাই, গ্রাউন্ড আছে এই একটা পিন। তো এই একটা পিনের জন্য আমরা এত দূর থেকে টানার দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট গ্রাউন্ড লাইনটাকে কমন করে দিতে পারি। এই যে এই পাশেও কানেকশন করতে পারবেন, অসুবিধা নেই কিন্তু। হ্যাঁ, কিন্তু আপনি চাইলে এই পাশেও করতে পারেন, এগুলো সব যেহেতু একই। একটা জিনিস মনে রাখবেন, সরাসরি 90 ডিগ্রি যেন না হয়। হ্যাঁ, আপনি যেভাবেই কানেকশন করেন না কেন সরাসরি 90 ডিগ্রি কখনো টানবেন না। আমি প্রথমে হচ্ছে প্রত্যেকটা ট্র্যাক লাইন ড্রয়িং করে ফেলছি। এরপরে আসছি যে এইখানে আপনারা কি রুলস মেইনটেইন করবেন। ওকে, তো এখন দেখেন আমাদের মোটামুটি টপ লেয়ার কানেকশন করতে হবে। যেহেতু আমরা বটম লেয়ার দিয়ে চেষ্টা করেছি মেক্সিমাম লাইন করার। তো এখন আমরা হচ্ছে টপ লেয়ারের কাজগুলো করব। কন্ট্রোল ডাব্লিউ। তো এইখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে এইখানটায় দেখেন আমরা যদি এই রেডটা ক্রস করে যাই, কিন্তু পরে আবার সামনে আমাদের কি রেড লাইন পড়ে যাচ্ছে। তো রেড পড়ার কারণে কি আমরা এটার উপর দিয়ে যেতে পারছি না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভায়া। তো ভায়া কি, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে ইন্ড করব, করার পর উপরের দিকে চলে আসেন, এখানে লেখা আছে প্লেস ভায়া, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে অবশ্যই দেখেন এখানে ক্রস আসছে, তার মানে এত কাছাকাছি ভায়া প্লেস করা যাবে না। ভায়াটাকে প্লেস করার মতো আপনাকে একটা স্পেস দিতে হবে, জায়গা দিতে হবে। হ্যাঁ, ধরেন আমরা এটাকে আরেকটু উপরের দিকে দিয়ে দিলাম। এখন আমরা যদি ভায়াটাকে প্লেস করি, আই থিঙ্ক ওকে, এই যে আমাদের ভায়া প্লেস করা হয়ে গেছে। এখন আমরা এতটুকু তো টপ লেয়ারে টেনেছি, তাই না, রেড কালার। এখন আমরা বটম লেয়ারে টানবো। এই যে বটম লেয়ার সিলেক্ট করেছি, কন্ট্রোল ডাব্লিউ। এখন আমরা এটার সাথে কানেকশন করে দিতে পারছি। ওকে, এইটারও কিন্তু পরিমাপ আছে। আপনি এটা একেবারে ছোট দিয়ে দিলেন, এটাতে অতিরিক্ত কারেন্ট পাস হচ্ছে, সেটা হবে না। এটারও জন্য নির্দিষ্ট একটা মাপ রয়েছে। সাধারণত 0.3 দিয়ে হচ্ছে 0.5 থেকে 1 এম্পিয়ারের মতো ভায়া দিয়ে পাস করা যায়। তো এই মাপটা মনে রাখবেন, 0.3 অথবা 0.5 রাখতে পারেন। ওকে, তো এগুলোর মাপও আমরা আসবো। তো এখানে আমরা আমাদের বাকি কাজটা একটু শেষ করে ফেলি ঝটপট। তো আমাদের কানেকশন হয়ে গেল। এখন আসা যাক, এই যে আমরা এই লাইনগুলো টানলাম, এখন কোনটাকে কত দিব। কারণ এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন। যদি এরকম সম্ভব হতো যে এরকম ভাবে আমরা গ্রাউন্ড এবং লাইন টানতে পারবো, অর্থাৎ পাওয়ার লাইন টানতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটা সুবিধা। এবার আসা যাক ট্র্যাক লাইন কিরকম মোটা, কিভাবে মোটা করবেন, কিভাবে চিকন করবেন। ধরেন এটার জন্য যে কোনো একটা ট্র্যাক লাইনে ডাবল ক্লিক করেন, করার পর এইখানে দেখতে পাবেন 10 মিলি। হ্যাঁ, এটার
প্রস্থ দেওয়া আছে 10 মিলি। এখন আমরা যে হিসাবটা করেছি 0.3 তো আমরা এখানে চাইলে এগুলোকে আরো চিকন লাইন করতে পারি, তাই না? ধরেন 0.3 মিলি, তাহলে এরকম চিকন লাইন হয়ে যাচ্ছে। দেখাই যাচ্ছে। আচ্ছা, এটা এখন সবুজ কালার দেখালো, পরে ঠিক হয়ে যায়। তো একেবারে চিকন লাইন হয়ে গেল না? তো এই যে আমি এই কারণেই বলছিলাম যে পসিবল হলে যতটা মোটা করা সম্ভব ততটা মোটা করেই লাইন টানবেন। ধরেন এটাকে যদি আমরা 20 মিলি করি, তাহলে এখান থেকে 20 মিলি করে দিই। এই যে, তাহলে আরো মোটা হয়ে গেল। তো কিভাবে করবেন? প্রত্যেকটাকে শিফট প্রেস করে, আর বেটার হয় আগে ট্র্যাকের যে প্রপার্টিস এটা সিলেক্ট করে দিতে পারলে এখান থেকে আপনি এখন 20 মিলি করে দেন। এই প্রপার্টিস এই ডান পাশেই পেয়ে যাবেন। এটাকেও 20 মিলি করে দেন। মানে ১ম এই আপনি যদি ট্র্যাকের সাইজটা নিয়ে নিতে পারেন তাহলে হচ্ছে সুবিধা। আপনার কাজটা সহজ হয়। ওকে। তো এখন দেখতে পাচ্ছেন সবুজ হয়ে রয়েছে। এর মানে হচ্ছে আমাদের এই যে প্রপার্টিসটা এটা চেঞ্জ হয়েছে। এখন একটু পরে আবার এটা দেখবেন আগের কালার হয়ে যাবে। ওকে। তো এভাবে ট্র্যাকের লাইনগুলো বাড়তি করতে পারবেন। এখন যেহেতু আমাদের এসি লাইন, তো এই ক্ষেত্রে এসি লাইনও আমাদের এটার প্রপার্টিস বাড়িয়ে দিতে হবে। এখন যে অবস্থান আছে এই অবস্থানে কিন্তু আমাদের পাস হবে। তো তারপর আমরা একেবারেই রিস্ক ফ্রি আরো মোটা করে দিতে পারি। যদি আমাদের এই পিন গুলো যেহেতু মোটা আছে সেই অনুযায়ী আমরা মোটা করে দিতে পারি। আমরা চাইলে 30 মিলিও করে দিতে পারি। কিন্তু আপনি যখন অনেক বড় সার্কিট করবেন তখন এই ক্যালকুলেশনটা কিন্তু ইম্পোর্টেন্ট। এখন হয়তো এতটা ইম্পোর্টেন্ট না। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা সাইজেরই করতে হবে। আরেকটা বিষয় ধরেন, এই যে একটা লাইনের উপর আরেকটা লাইন, হ্যাঁ? এই যে ধরেন এই ২ টা তো এখন একই লাইন। এটাও একই লাইন, যার ফলে কিন্তু সমস্যা নাই। এখন ধরেন এই যে লাইন থেকে এই লাইন থেকে এই লাইনের একটা ডিসট্যান্স থাকতে হবে। কারণ এটা যদি 10 মিলি হয় তাহলে এটার যে ক্লিয়ারেন্স, ধরেন এখান দিয়ে 30 ভোল্টেজ যাচ্ছে, হ্যাঁ? বা 50 ভোল্টের একটা সোর্স যাচ্ছে। যখন এটার ভিতর দিয়ে বেশি ভোল্টেজ যাবে, তার মানে এটার ভিতর দিয়ে বেশি এম্পিয়ারও পাস হবে। তার মানে কি এটার মধ্যে দিয়ে যখন বেশি এম্পিয়ার ভোল্টেজ পাস হবে তখন এটা নিজস্ব একটা তাপ তৈরি করবে। সেই তাপটা যাতে এই বোর্ড অবজার্ভ করতে পারে, নিতে পারে, তার জন্য এটাকে একটা ক্লিয়ারেন্স এরিয়া দিতে হয়। ধরেন যদি এরকম সেকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে এই ট্র্যাক লাইন টানতে পারবেন না। তখন ট্র্যাক লাইনের যে কাজটা করতে হবে, ট্র্যাক লাইন কিছুটা দূরত্ব করে দিবেন। একটা ট্র্যাক লাইন থেকে আরেকটা ট্র্যাক লাইন দূরত্ব করে দিবেন যাতে কোনো কারণে প্রবলেম না হয়। এই ধরনের কাজ হলে এগুলোকে টেনে এই যে পয়েন্টে কানেকশন করে দিবেন। তো এটাকে বলা হয় ক্লিয়ারেন্স। ধরেন আপনি যখন আমরা তো অনলাইনে অনেক সময় পিসিবি অনেক বেশি অর্ডার করে থাকি। আমি নরমালি নিজেই হচ্ছে অনলাইনে অনেক পিসিবি অর্ডার করে থাকি। যখন গার্বার ফাইল ডিজাইন করি তো হয় না, অনেক সময় একটু ক্রিটিক্যাল সার্কিট যখন করতে যাই তখন প্রবলেম যেটা হয় যে এই যে ক্লিয়ারেন্সটা অনেক ক্ষেত্রে কম থাকে। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বোর্ডের একদম শেষ কর্নার ধরে আমি লাইন করেছি। এটা তো অনেক স্পেস আছে। কোন স্পেস না, একদম বোর্ডের শেষ কর্নার ধরে টানাটানি করে লাইন গেছে। তো সেটার ক্ষেত্রে কিন্তু বোর্ড ক্লিয়ারেন্স থাকে না। তো বোর্ড ক্লিয়ারেন্স না থাকার কারণে তারা কিন্তু সেই ডিজাইনটাকে রিজেক্ট করে দেয়। তখন এই অর্ডারটা নেওয়া হয় না। তো অনেক ক্ষেত্রে বলে যে তোমার এই বোর্ডের যে ক্লিয়ারেন্স সেটার পরিমাণ কম, তুমি কি চাও যে এটাকে অর্ডার করতে? তখন যদি আমরা বলি হ্যাঁ করো, কোনো সমস্যা নাই, এটা আমি আমার নিজের রিস্কে নিচ্ছি, তখন তারা এই কাজটা করে দেয়। তো সবসময় খেয়াল রাখবেন এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল রুলস। এসব রুলস না মানলে আপনি কোনোদিনও প্রফেশনাল পিসিবি ডিজাইন সম্ভব না। সেটা হচ্ছে যে পাওয়ার এবং গ্রাউন্ড, মেন পাওয়ার এবং মেন গ্রাউন্ড আলাদা দুইটা ট্র্যাক লাইন করার চেষ্টা করবেন। যদি পসিবল হয়, না পসিবল হলে সমস্যা নাই। যতটা সম্ভব হবে পাওয়ার এবং মেন গ্রাউন্ড যেটা থাকবে সেই লাইনগুলোতে ট্র্যাকের লাইন মোটা করবেন। যেইখানে মনে হবে যে পয়েন্টে লোডের বেশি, ধরেন এখানে কিন্তু আমাদের লোড যাচ্ছে কার মাধ্যমে? এই লোডটা কি রিলের কাছটা কি কমন হয়ে নরমালি ওপেনের সাথে কন্টাক্ট হবে, নরমালি ক্লোজের সাথে কন্টাক্ট হবে, এই তো। আর গ্রাউন্ড, তো গ্রাউন্ড এবং পজিটিভ যেটা আসছে এটা হচ্ছে জাস্ট রিলেকে অ্যাক্টিভেট করার জন্য। তো কমন থেকে যে লাইনটা যাচ্ছে সেটা 5-6 এম্পিয়ার। তার মানে আমাদের এইখানে 5-6 এম্পিয়ার যদি যায় তাহলে আমাদের ক্যালকুলেশনে রাখতে হবে কি যাতে এটা দিয়ে মোটামুটি 7, 8 বা 10 এম্পিয়ার যেতে পারে, এরকম ট্র্যাক লাইন আমার ড্র করতে হবে। তো হচ্ছে আরেকটা জিনিস। আরেকটা হচ্ছে যে এইরকম দুইটা লাইন খুব কাছাকাছি, এই যে ধরনের লাইনগুলো খুব কাছাকাছি যখন হয়ে যায় তখন এদের মাঝেও কিন্তু আপনার একটা গ্যাপ রাখতে হয়। অনেক ক্ষেত্রে হয় না 100-200 এরকম ট্র্যাক লাইন যাবে, তখন তাদের মধ্যে স্পেসিংটা আপনি কিভাবে করবেন? তখন তাদের মাঝেও কিন্তু একটা গ্যাপ আপনাকে তৈরি করতে হবে। সেটা অবশ্যই এই রুলস গুলো মেনটেন করে আপনাকে করতে হবে। ওকে। তো যদিও ক্লিয়ারেন্সের জন্য খুব বেশি স্পেস প্রয়োজন হয় না, তারপরও চেষ্টা করবেন যদি স্পেস থাকে বোর্ডের মধ্যে ট্র্যাক লাইন ড্র করার সময়, তখন আপনি ওইখানে স্পেস ছেড়ে দেবেন। সেটা কি বলা হচ্ছে ক্লিয়ারেন্স। আর এই যে ভায়া, তো ভায়া হচ্ছে যখন মনে হবে যে এইখানটায় আপনার আর পসিবল নাই, কোনো অপশন নাই, কেননা অটো রাউটিং তো আপনাকে খুব ইজিলি করে দেবে, একদম বায়াটা সহ অ্যাড করে দেবে। কিন্তু ম্যানুয়াল রাউটিং ছাড়া আপনি কখনো প্রফেশনাল ডিজাইন করতে পারবেন না। কেন? অটো রাউটিং এ আপনার এই যে দেখেন এখানে যে ডিজাইনটা করা হয়েছে এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোথাও নাই। তো আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রথমেই রিমুভ করে দিয়েছি। তো ড্রয়িং এর সময় আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখিনি। তো ও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলতে পারে। তখন কিন্তু আমাদের ডিজাইনে ফল্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখা উচিত। ভিডিওটা অলমোস্ট অনেক বড় হয়ে গেছে
এবং চেষ্টা করেছি খুব সহজ ভাষায় ক্রিটিক্যাল কাজগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার। আর আপনারা ঠিকঠাক মতো বুঝছেন কিনা প্লিজ ভাইয়েরা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে যে আমরা পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও নিয়ে আসবো কিনা বা এগুলো থেকে আপনারা কাজগুলো শিখতে পারছেন কিনা সেগুলো একটু কষ্ট করে আমাকে কমেন্টসে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করছেন। এরকম আরো ইন্টারেস্টিং এবং প্রফেশনাল লেভেলের ভিডিও আসতে যাচ্ছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।